যে 2017 টেটের নোটিফিকেশান, তারপর থেকে যারা ডিএলএড করেছিল তারা ওই পরীক্ষায় বসতে পারেনি। তাহলে 2017 টেট এবং পরবর্তীকালে দীর্ঘ 5 বছর, 17-র পর 18, 19, 20, 21, 22, এই 22-এর ডিসেম্বর মাসের আগে পর্যন্ত নতুন করে যারা ডিএলএড প্রশিক্ষণ হয়েছিল তারা কোনো টেটে বসতে পারেনি। দীর্ঘ 5 বছর পর 2022-এর টেট হলো। এই টেটে অনেকে বসতে পেরেছিল এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বচ্ছ টেট নামে খ্যাত। সেই টেট, কোনো সমস্যা নেই টেট নিয়ে। আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম গোটা ওয়েস্ট বেঙ্গলে। এই পরীক্ষার কোনো এত কড়া পরীক্ষা ছিল, নাকের কানের যে অলংকার থাকে সেগুলোও খুলে যেতে হয়েছিল, এমনকি পেন পর্যন্ত আমরা নিয়ে যেতে পারিনি এই পরীক্ষায়। কোনো সমস্যা, কোনো ওই টেটে কোনো সমস্যা তৈরি হয়নি আমরা জানি। সেই স্বচ্ছ টেট তাড়াতাড়ি করে টেট নিয়ে রেজাল্ট পাবলিশ করে জানানো হলো যে বছরে 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। আজকে 2.5 বছর হতে গেলেও আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। আমরা দুয়ারে দুয়ারে, কখনো বিকাশ ভবন, কখনো এপিসি ভবন, কখনো নবান্ন, কখনো নবান্ন, কখনো বিকাশ ভবন, কখনো শিয়ালদা টু ধর্মতলা, শিয়ালদা টু রাসমণি, শিয়ালদা টু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রাজপথে বিভিন্নভাবে আন্দোলন করে দেখাচ্ছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। কি এটা একটা সিস্টেম? গণতন্ত্রের মধ্যে থেকে আমরা তো কোনো জঙ্গি আন্দোলনের সাথে আন্দোলন করতে চাইনি। আমরা একটা স্বাভাবিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন হয়, মিছিল করে বা অভিযান করে করে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে চেয়েছি। শুধু তাই নয়, সরকারের বিভিন্ন মুখপাত্র, পার্টির মুখপাত্র থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে গিয়েও, এমনকি অভিষেক ব্যানার্জির বাড়িতেও গিয়েও আমরা কিন্তু এই বিভিন্ন ডেপুটেশন দিয়ে এসেছি যে আমাদের বিষয়টা ভাবা হোক। আমাদের বিষয়টা ভাবা হোক। এগুলো আমরা আলোচনার মাধ্যমে, যেটা আলোচনা করে সবসময় তো আন্দোলন দরকার নেই, আলোচনা করতেও চেয়েছি আমরা। মুখ্যমন্ত্রীর হাতে গুঁজে দিয়েছি আমাদের ডেপুটেশন যে দীর্ঘ 5 বছর পর টেট হলো, অন্তত কিছু করা হোক আমাদের নিয়ে। মুখ্যমন্ত্রী হাতেও নিয়েছেন, মিছিলে চলার সময় হাতে দিয়ে দিয়েছি, সে ছবিও আমাদের কাছে আছে। শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার কথা বলেছি, ডেপুটেশন দিয়েছি। শুধু এখানে না, উত্তরবঙ্গে গেলেও শিক্ষামন্ত্রীর সাথে আমরা কথা বলেছি। উত্তরবঙ্গে গিয়ে অনেকক্ষণ কথা বলা হয়েছে। কলকাতা হাইকোর্টে দেখা হলো, কথা বললাম। এমন বিভিন্ন জায়গায় তৃণমূল ভবনে গিয়ে কথা হলো। তো এরপরও যদি আমাদের নোটিশ না দেয়, আমরা কি করতে পারি বলুন? সরকার যেখানে সমস্যা তৈরি হচ্ছে, ইস্যু তৈরি হচ্ছে, সেখানে গিয়ে একটু মলম লাগিয়ে দিচ্ছে। এই অবস্থার মধ্যে কি করণীয় আপনারা কমেন্ট করুন। যারা অনেকে জানে না, এই দীর্ঘ 5 বছর 7 বছর কেন বলা হচ্ছে, অনেকে হয়তো বুঝতে পারছে না যে দীর্ঘ 7 বছর কেন বলা হচ্ছে। 5 বছর অপেক্ষা করে টেট উত্তীর্ণ হয়ে 2 বছর কোথায় যায়নি আমরা? মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে, নবান্ন থেকে শুরু করে, বিকাশ ভবন, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে গিয়েছি। আজকে চাকরি হারাদের নিয়ে আমাদের সহানুভূতি, সমবেদনা আছে, কিন্তু কাউকে পাশে পাইনি আমরা, কাউকে পাশে পাইনি আমরা। কোনো চাকরি হারা, চাকরি যারা করছে, যারা কর্মরত, বা আজ যাদের চাকরি চলে গেছে, একটা কেউ পাশে পায়নি যে দীর্ঘদিন ধরে প্রাথমিক স্কুলগুলোর অবস্থা খুব বাজে, চাকরি দরকার আছে। কেউ রাজপথে এসে পা মেলায়নি, একটা বৃদ্ধ মিলিয়েছিল পা। লড়াইটা আমাদের প্রত্যেকের করতে হবে, লড়াইটা প্রত্যেকের করতে হবে। সময়টা কিন্তু খারাপ, আর বিভিন্ন দিকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের 22-এর ভবিষ্যৎ কি আমরা জানি না। একটা ভালো পথে এগোচ্ছিলাম, ইন্টারভিউ আসবে, ডিসেম্বরের আগে আসার চিন্তাভাবনা অনেকে ছিল। ডিসেম্বর পেরিয়ে গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পড়ে গেল। এখন কি করব আমরা? আর একটা কথা বলি, আমার লাইভটা একটু ভালো করে শুনবেন। ওই 2-4 জন, 50 জন, 100 জন গিয়ে বিকাশ ভবন বলুন আর এপিসি ভবন বলুন, গিয়ে কোনো লাভ হবে না। সবাই পথে নামলে, যদি অবরুদ্ধ করতে চান, প্রতিরোধ করতে চান, সবাই গিয়ে বসতে হবে। না হলে ওই 100 জন, 200 জন, 1000 জন গিয়ে ওই সারাদিন থানায় বসিয়ে রেখে সন্ধ্যাবেলা বাড়িতে আসা, ওটা করে কোনো লাভ হবে না। পরিষ্কারভাবে শুনবেন, সে যেই সংগঠন হোক না কেন, যারাই হোক না কেন, উত্তীর্ণরা সব একসাথে পথে না নামলে কোনো কথা খাটবে না। আর যেটা কথা ইতিমধ্যে আমি বলছি না, পরিষ্কারভাবে আমি বলছি না,
একমাত্র সংগঠন 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ, বছরের প্রথম সেই মার্চ মাস থেকে ছিল, আজকে এপ্রিল মাস, 2 বছর পেরিয়ে 3-4 মাস হয়ে গেছে, 2 মাস পেরিয়ে গেছে। যাই হোক, লড়াই করছে, ধারাবাহিকভাবে লড়াই করছে, কোনো ফলের আশা করছে না। আমরা ইতিমধ্যে এই 10 জন নিয়ে পথে নামার থেকে আমরা একটা অন্যরকম কর্মসূচির অলরেডি ইতিমধ্যে চলে গেছি, আমি এখন বলবো না। একটা বড় কর্মসূচি আপনারা যেটা চাইছিলেন সেই কর্মসূচিটা আমরা করতে যাচ্ছি। আমি এখন সোশ্যাল মিডিয়াতে এটা ভিউ করব না। 23 জেলার প্রত্যেকজনকে নিয়ে টেলিগ্রাম মিটিং হবে, কর্মসূচি সেখানে বলা হবে। এখন ইতিমধ্যে এখন আমি এই বিষয়টা প্রকাশ করছি না। আমার মনে হয় 100 জন 200 জন গিয়ে বিকাশ ভবনে, এপিসি ভবনে গিয়ে পুলিশের টানাটানি ছেড়াছেড়ি এইগুলো করার থেকে যদি বসে পড়তে পারি চলো, আর যদি না বসে পড়তে পারি তাহলে অন্য পদক্ষেপ নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের অনেকেরই ঘুম ভাঙছে না। ঘুম ভাঙবে, দেরি করুন, ঘুম ভাঙবে। এই চাকরিহারা 26,000 হলো, সামনের দিনে কি হবে প্রাথমিকের ক্ষেত্রে কেউ বলতে পারে না, কারণ প্রাথমিকেই যথেষ্ট দুর্নীতি হয়েছে। আমার মনে হয় এই এসএসসি তুলনায় প্রাইমারিতে দুর্নীতিটা বেশি 2014 থেকে, আমরা ভালো করেই জানি। তো এটা যদি কোনো সমস্যা দেখা দেয়, নিয়োগের আশা ভুলে যেতে হবে। আপনাদের বুকে আগুন জ্বলে না আগুন? এই যে লাস্ট আমরা আন্দোলনটা করলাম, আপনারা কেন এত কমজন রাজপথে গেছিলেন? চাকরিটা কিন্তু এই ফেসবুকে দেবে না, চাকরিটা কিন্তু আপনার বাড়ি বসে থাকলে কেউ দেবে না, নতুন নোটিফিকেশান আসবেই না। যেটুকু ভাবছিলাম হয়তো এই বছরের মাঝামাঝি বা শেষের দিকে হয়তো নোটিফিকেশান চলে আসবে, কিন্তু একটার পর একটা জটিলতা সৃষ্টি হচ্ছে। আজকে যদি সরকার ওবিসি মামলার যে দোহাইটা দিচ্ছে, যারা বলে যে দাদা তুমি সরকার বিরোধী কেন বলো, সরকার বিরোধী বলো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, সরকার বিরোধিতা আমাদের কাজ নয়, কিন্তু দীর্ঘদিন বঞ্চনা যে আমাদের সাথে করে আসছে তার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে। প্রাথমিকে দুর্নীতি হলে তার বিরুদ্ধে কথা বলবো, কিন্তু সরকারের কোন কর্মসূচি, সরকারের কোন কন্যাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে এইসব কর্মসূচি কোথায় কি হচ্ছে, মেলা খেলা আমাদের দেখার বিষয় সেটা না। আমাদের দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছে, তার বিরুদ্ধে লড়াই আমাদের, সরকার বিরোধী লড়াই আমাদের। যে এইভাবে ফেলে রাখা একটা সরকার, দীর্ঘদিন ধরে একটা নির্বাচিত সরকার আমাদেরকে এইভাবে বসিয়ে রাখা হচ্ছে। একটা দিন না, 2 দিন নয়, প্রায় 2 বছর পাকা টেট পাস সার্টিফিকেট হাতে নিয়ে বসে আছে। এখন ওবিসির দোহাই দেওয়া হচ্ছে। ওবিসি কোনোরূপ যারা অলরেডি কোয়ালিফাইড এবং অলরেডি বেনিফিট পেয়েছে তাদের জন্য ওবিসি কোনো সমস্যা না, তাদের জন্য কোনো সমস্যা না। শেষবার আমি সভাপতির সাথে কথা বলে এসেছি, সব তো এখানে লাইভ করে বলা হয়, তাছাড়া সবসময় লাইভ করাও যায় না। সভাপতি মহাশয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, দেখুন আপনারা যেহেতু টেট কোয়ালিফাই করে আছেন, আপনারা এ নিয়ে কেন ভাবছেন, এটা নিয়ে আপনার ভাববার বিষয় না, আপনারা বেনিফিট পেয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা, যদি সরকার মনে করে, যদি সদিচ্ছা থাকে, এখন নিয়োগ সম্ভব, এখন প্রাথমিকে নিয়োগ সম্ভব। যদি যত সংখ্যক টেট উত্তীর্ণ আছে তাদের একটা লিস্ট তৈরি করে, তাদের একটা ফর্ম ফিল আপ করানোর পর, তাদের একটা ফর্ম ফিল আপ করিয়ে রাখার পর, সেই ফর্ম ফিল আপের ভিত্তিতে যে যদি 50,000 হয় কি 40,000 হয়, তার ভিত্তিতে যদি স্বচ্ছ নিয়োগ দেয়, আমার মনে হয় কেউ কোনো ওবিসি নিয়েও কথা হবে না যে সকলে নিয়োগ পাবে। এই সহানুভূতি, এই সদিচ্ছাটা সরকার থাকছে না কেন? আমরা বিরোধী কেউ নয়, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, তাহলে এই জিনিসগুলো যেই প্রতিবাদ করছে সে সরকার বিরোধী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিছু বলতে পারবো না, দীর্ঘদিন অপেক্ষায় করে আছি। আমার 60-65 বছরের বাবাটা, সে এখনো কাজ করছে, জঙ্গলে নদী নালাতে মধু সংগ্রহ, মাছ সংগ্রহ এগুলো করে, কাঁকড়া সংগ্রহ করে, সে করছে। কিসের সরকার? তাহলে সরকারের দিকে আমাদের বাবার কি আছে? আমার নিজের বাবাটা যদি চাকরি না দেখে যেতে পারে, ছেলের সফলতা না দেখে যেতে পারে, তাহলে কিসের সরকার, কিসের শিক্ষা দপ্তর? এরকম আমি বলি না, এরকম অনেক বাবারা অসুস্থ, অপেক্ষায়। অনেকে হার্ট অ্যাটাক হচ্ছে টেনশানে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। চোখের সামনে একটা ছেলে যদি 39 বছর, 38-39 বছর হয়ে যায়, তাদের বাবারা কি ভাববে বলুন? এই সদানন্দা লাইভ দেখছে, আজকে দেখলাম যে
কাপড় তৈরি করছে, তাতে করে তাতে কাপড় তৈরি করছে। তার বাবা প্যারালাইসিস রুগী, সে ওষুধ কেনার টাকা একটা কোম্পানিতে ছোটোখাটো কাজ করে, একদিন ছুটি পায় বারাসাতের একটা কোম্পানিতে। তার বয়স 40-এর কাছাকাছি, বিয়ে থাও করেনি। এখন ছেলেটা কি করবে? দিনে 2-3 বার আমার কাছে কল করে, হয়তো আমি ফোন ধরতে পারি না, যে দাদা কি হবে, আমাদের বিষয়টা একটু ভালো, দাদা বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে করতে পারলাম না, আর কবে কি করব, আর এখন চাকরি পেলেও বা ক বছর করব, আদৌ কি হবে এবারে? কি উত্তর দেবো বলুন? মুখ্যমন্ত্রী পারছেন ইমাম মুয়াজ্জিনদের সাথে বৈঠক করতে, এই সামনে আসছে ইমামদের সাথে বৈঠক। মুখ্যমন্ত্রী পাচ্ছেন হুগলির কি জায়গাটার নাম, ফুরপুরা শরীফে গিয়ে টাইম কাটাতে। মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সাথেও পরপর দেখা করতে পারছেন, কিন্তু মুখ্যমন্ত্রী পাচ্ছেন না যে চাকরি প্রার্থী যারা দীর্ঘদিনের অপেক্ষা চাকরি প্রার্থী, এত রোষ কেন? আমরা দেখতে পাচ্ছি এত রোষ কেন আসছে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। ইয়াং জেনারেশন তারা বিরোধী হয়ে যাচ্ছে, সরকারের মুখে মুখে কথা বলছে। এটা তো একদিনের নয়, একদিন করে দেখতে হচ্ছে আমাদের। মুখ্যমন্ত্রী সবার সাথে দেখা করতে পারছেন, চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করলে কি পারেন না যে চাকরির সমস্যাগুলো কি আপনারা বলুন, এই বিষয়টা ভাবা হবে। শুধুমাত্র এই যদি আমাদের সমাজ এই বিরোধীর পক্ষ বলুন আর সরকার পক্ষ বলুন, এই শুধুমাত্র এই গদি দখলের লড়াই চলছে। এটা গদি কি করে গদিটা দখল হবে, কি করে আমার ক্ষমতা থাকবে, এটাই যে করে হোক, সে যেভাবেই হোক না কেন, বিরোধী রাজনীতি বলুন আর বর্তমান রাজ্য সরকারের রাজনীতি বলুন। আমরা তো মেলা খেলা নিয়ে কোনো প্রতিবাদ করছি না, আমরা লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী নিয়ে কোনো কিছু বলছি না। ভালো ভালো কর্মসূচি, এগুলো ভালো কাজ, এগুলো হোক, সাথে সাথে নিয়োগ হোক। কিন্তু দীর্ঘদিনে 2.5 বছর ধরে টেট পাস করে বসে আছে, এরপর কি করতে পারি আমরা? রাজপথে গিয়ে চাকরিহারারা যেমন কসবা থানায় গিয়ে ওরা কসবা ডিআই অফিসে ঢুকে পড়েছিল, অন্যায় ছিল তাদের মেরে বের করে দিয়েছে, লাথি মেরে বের করে দিয়েছে। এখন বলছে যে আমরা আলোচনায় আসলেন না কেন? আলোচনা করছি তো। আজ আমরা যদি বিকাশ ভবনের মধ্যে গিয়ে ঢুকে পড়ি, বলুন, আপনারা তো সব দেখতে পাচ্ছেন। এখন যদি বিকাশ ভবনের মধ্যে আমরা ঢুকে পড়ি 2000 জন, কি হবে? সেটা ভালো দেখাবে? তখন লাঠিচার্জ করবেন, করে বলবেন আমাদের সাথে আলোচনায় বসতে পারতে। তাই বললাম যে নর্মালে কিছু হবে না, আপনারা যদি বাড়িতে বসে থাকেন থাকুন, এইভাবে আন্দোলন হবে না। লাস্ট যে আন্দোলনটা করে বুঝে গেছি যে এভাবে কেউ রাজপথে নামবে না। আর এক শ্রেণী বসে আছে বাড়িতে, টুকটাক করে ইন্টারভিউ পড়ছে আর অপেক্ষা করছে যে আমাদের কখন আমরা জানিয়ে দেবো যে ইন্টারভিউ আসছে। কোচিং সেন্টারগুলো ভালো করে চলছে, বিভিন্ন দিকে দেখি তো। কিন্তু বাস্তবের মাটিতে চাকরি প্রার্থীদের পাশে যে এই যে দীর্ঘ বঞ্চিত বর্তমান রাজপথে একটাই সংগঠন থাকে, সেটা হচ্ছে ঐক্যমঞ্চ। 2022 প্রাথমিক টেট পাস ডিলের ঐক্যমঞ্চ। কে জানে না? প্রত্যেকেই জানে। একটা সুন্দর আলোচনা, এই আন্দোলনের জন্য ডাক দিলাম, আপনারা কেউ পথে আসেননি। এভাবে যদি চলতে থাকে চলবে। সবাই যদি পারে, আমিও পারবো, ঐক্যমঞ্চ পারবে। যদি বসে পড়তে পারেন, কসবায় ওরা ঢুকেছিল, শিক্ষা দপ্তরে আমরা ঢুকবো, যে আমাদের বিষয়গুলো জানানো হোক। যদি প্রতিরোধ না গড়ে তুলতে পারেন, শুধুমাত্র এই মিছিল করে আর 100-150 জন ওই বিকাশ ভবনের সামনে গিয়ে চিৎকার করে বাড়ি চলে আসলে ইন্টারভিউ পাবেন না। পরিষ্কারভাবে আমি জানিয়ে দিলাম। এরপরে আর কিছু বলার নেই। প্রত্যেকের বাড়ির বয়স্ক বাবা মা রয়েছে, তাদের এই সময়টা যদি তাদের সাপোর্ট না করতে পারি, এই সময় যদি একটা ভালো কিছু কিনে দেয়া, তাদের ভালো কিছু একটা কোনো জিনিস কিনে দেয়া, বলুন দুর্গা পুজোয় বলুন, ঈদে বলুন, টিউশনি পড়িয়ে হয়। আর একটা লাইনে আমরা আছি, পড়াশুনো, ইন্টারভিউ পড়াশুনো করছি সাথে সাথে। এভাবে তো চলতে পারে না। নিয়োগ কিন্তু হবে না, ঠিক কোনো নিয়োগ হবে না। গৌরাঙ্গ সরকার মহাশয় বলছেন, এটা ঠিকই কথা। এই সরকার যা পরিস্থিতি পড়ছে, আস্তে আস্তে কি হবে, এখন আমাদের ভবিষ্যৎ কি এমনি বুঝতে পারছি না। কোনো কিছু বোঝার লাইন নেই। একদম জেলা গ্রুপে বারবার মিটিং করতে হবে। এই সরকার কি করছে, খুব চাপে পড়ে যাচ্ছি। এই ওবিসি মামলাটা তো রিসেন্ট ওবিসি সমস্যাটা দেখা দিল, তার আগেও কিন্তু সমস্যা ছিল না, ইচ্ছে করলে পারত। আর ওবিসি সমস্যাটা এখন সমস্যা। আমি বলছি সমস্যা মানে কি, ওবিসিদের বাদ দিয়ে নিয়োগ হবে না। তো ওবিসিদের নিয়োগ করুন। আপনার কাছে তো 1 লক্ষ শিক্ষকের শূন্যপদ পাকা রয়েছে,
তার মধ্যে প্রায় 60-64 হাজার প্রাথমিকের। আর বর্তমানে মোড় ঘুরিয়ে দেওয়া যাচ্ছে অন্যদিকে। আমরা এখন সত্যি কথা বলতে গিয়ে ধর্মে ধর্মে পড়েছি, আমাদের কর্মসংস্থান দরকার নেই, আমাদের উন্নয়ন দরকার নেই, এইভাবে চলুক। আরে খাবো কি সেই চিন্তা সকাল থেকে মাথার উপরে কিছু দুষ্টু লোক কৃত্রিমভাবে এইসব তৈরি করছে, আর তার ফল ভোগ করতে হচ্ছে এই আমাদের মতো ছেলেরা, যারা আমরা অপেক্ষায় সারাদিন ধরে আমরা নিউজ চ্যানেল দেখি যে কি কখন আমাদের একটা নোটিফিকেশন তৈরি হবে, কোন নোটিফিকেশন আসবে। তো এই যা বর্তমান পরিস্থিতি, অবস্থা খুব খারাপ। যদি একসাথে এসে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ করতে চান, একসাথে এসে অন্তত বিকাশ ভবনটা তালা লাগান। আর কি বলবো, সোশ্যাল মিডিয়াতে আর কি বলবো, এরকম বললে পরে আবার পুলিশ কল করে বলবে এরকম কথা বলেছি। এগুলো তো বলে অন্যায় কথা বলেছি, আইন বিরুদ্ধ কথা বলেছি, লিগাল অ্যাকশন হবে, ভয় নেই, মেরে দেবে মেরে দিক, কোনো অসুবিধা নেই। আর জীবন যৌবন সব মিশে গেছে, মানে এগুলো একদম খাঁটি বাংলাই বলছি। এই যে সদানন্দদা লাইভ দেখছে, 40-এর গায়ে বয়স, যে বিদেশ দা আর হবে না, আমাকেও দাদা বলে যে আর হবে না, এই শাড়ি বুনছি আর বোধহয় চাকরি হবে না, এই যা পরিস্থিতি। এই বয়স বাচ্চা ডিএলএড-এর সেশনগুলো কিন্তু চালিয়ে দিচ্ছে ঠিকঠাক করে, প্রত্যেকবার পরীক্ষা হচ্ছে। যারা বিএড তারাও পরবর্তীকালে ডিএলএড করছে। এরপরে তো যখন নতুন নিয়োগ হবে তখন দেখবেন 1001টা কেস পড়ছে, তা ছাড়াতে আরো 2 বছর পেরিয়ে যাবে। এখন একটাই পদ্ধতি, একটাই লোক যদি সরকার মনে করে নিয়োগ দেবে, সেটা হচ্ছে ইতিমধ্যে কতজন টেট উত্তীর্ণ, ওই 2014 নট ইনক্লুড বলুন, 2017 যারা এখনো পর্যন্ত অবজারভেশনে আছে, নন অবজার্ভ যারা আছে তাদেরকে নিয়ে, এবং 2022-এর প্রাথমিক টেটদের নিয়ে ইন সার্ভিস বাদ দিয়ে যদি একটা স্ক্রুটিনি হয়, একটা অনলাইন ফর্ম ফিল আপ করানো হয়, এবং সেগুলো স্ক্রুটিনি করে ওরা ভেরিফিকেশন করে যদি দেখে এতজন 38,000 কি 40,000 ডিএলএড রয়েছে, তো সেই অনুযায়ী যারা শূন্যপদ বা ভ্যাকান্সি দ্রুত পোস্টটা ক্রিয়েট করে, তাহলে একটা নিয়োগ সবাই পাবে, কিছুটা মানুষ অন্তত শান্তি পাবে। আজকে দেখুন তো, যারা বিভিন্নভাবে আন্দোলনে জড়িয়ে বা সরকার বিরোধী কথা যারা বলে, দেখুন তো শিক্ষক কতজন আছে। আমরা কেন বলছি, আমরা কেন লড়াইয়ের জন্য বিরোধিতা করি, এইটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে, কেন নিয়োগ হচ্ছে না? আমরাও চাকরি পেয়ে গেলে আমরা থেমে যাব, কিন্তু সরকারের এই ভুলের কারণে, দীর্ঘদিন চালাকির কারণে, এই দীর্ঘদিন চালাকি করা হয়েছে আমাদের সাথে। আজকে 2017-র টেট এত দেরিতে নিল 21-22 সালে নাগাদ, সেই টেটটা নেওয়ার রেজাল্টটা আমাদের সাথে বের করলে হতো না? তাহলে তো আমরা একটা নিয়োগ পেতাম, বড় একটা ভ্যাকান্সি দিয়ে করতে পারতো। সব ক্ষেত্রে চালাকি। 2024-এও টেট নেওয়ার কথা বলেছিল, বিকাশ ভবন থেকে জানিয়েছিল যে টেট নিয়ে আপনারা কি করবেন। 22-এর ছেলেরা বারে বারে আমাদের কাছে আসে, 22-এর টেট উত্তীর্ণরা বারে বারে আসে। আপনি 23-এর টেট দিতে 22 ক্লিয়ার করতে পারলেন না, 23 নিলেন, আবার 24 নেবেন, আর টেট নিতে হবে না। ভাবতে পারছেন খেলাটা কোন দিকে যাচ্ছে? ওই 100 জন, 150 জন, 200 জন নিয়ে ওই চিৎকার করে এপিসি ভবনের সামনে বলুন, ওসব হবে না, ওগুলো হবে না, ওগুলো আর করে লাভ হবে না, ও হয়ে গেছে, 2.5 বছর ধরে করছি। আমি বারবার একটা কথা বলি, আন্দোলন নয়, প্রতিবাদ নয়, প্রতিরোধ, এই কথাটা আমি বলি। প্রতিরোধ জাগো, বিকাশ ভবনে বসে পড়ো, তালা ঝোলাও, যা আসো কথা বলো। 30,000 ডিএলএড 3,000 পথে নামতে পারে না, এর থেকে দুর্ভাগ্য আর কিছু নেই। বসে থাকুন সবাই। একদম বিক্রম ঠিকই বলছে, এখনো কিছু টেট উত্তীর্ণ যারা আছে অল্প বয়সে, তারা এখনো পর্যন্ত তাদের ঘুম ভাঙেনি। তারা মনে করছে ইন্টারভিউ আসলো বলে কোচিং সেন্টারে যাচ্ছে, পড়াশোনা শুরু করছে। অবাক হয়ে যাচ্ছি আমি, অবাক। শুধু লড়াইয়ে আপনার পাশে কেউ থাকবে না, নিজের লড়াইটা নিজেকে করতে হবে। সফলতা অবশ্যই আসবে, কিন্তু পড়াশুনো করে এটা আমাদের হাতের মধ্যে থাকে। একটা পরীক্ষা দেবো, 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা পড়বো রাত জেগে, কিন্তু এই নোটিফিকেশনটা আমরা কি করে আনতে পারি? এর জন্য বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে তালা ঝোলাতে হবে যে কি ভাবছেন আমাদের নিয়ে। ওবিসি কেস, আমাদের কাছে যথেষ্ট ভ্যাকান্সি আছে, সবাইকে চাকরি দিয়ে দিন। এই সমস্যাটা কৃত্রিমভাবে কেন সমস্যা তৈরি করছেন? শুধু এখন চাকরি হারা নিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে কোনো মানুষের সাথে দেখা করছে। এই ধর্মীয় ফুরপুরা শরীফে চলে যাচ্ছে, এই 26 তারিখে মনে হচ্ছে ইমাম মহজ্জেনদের সাথে ওরা বসবেন, চাকরি হারাদের সাথে বসছেন, কিন্তু চাকরি প্রার্থী গেলে
ওনার মাথায় আগুন উঠে যায়। আমরা তো এটা আশা করি না, একটা নির্বাচিত সরকারের কাছ থেকে এটা আশা করি না। আমরা প্রত্যেকে তো ভোট দিয়েছি। কেউ বলে ভোট দিয়েছেন আপনারা, প্রত্যেকেই ভোট দিয়েছি, দিয়ে সরকার নির্বাচিত করেছি। আপনি আমি সবাই ভেবে দেখুন তো, সিপিএম এর 34 বছরের রাজত্ব অবসান করতে গিয়ে আমরা এই প্রত্যেকেই ভোট দিয়ে এগিয়ে নিয়ে এসেছি। কেউ বলতে পারবে না আমি ভোট দিই। সরকার তো আমাদের ভোটেই নির্বাচিত, তো সেই সরকার আমাদের দিকে দেখবে না, আর না দেখলে প্রতিরোধে নামতে হবে। এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। আর সামনে একটা পদক্ষেপ নিয়েছি, কর্মসূচি নিয়েছি, একটা বড় কর্মসূচি নিয়েছি, আমি এখন বলছি না। কর্মসূচিটা অবশ্যই দেখতে পাবেন। ওই 100-150 জন এপিসি ভবনের সামনে, বিকাশ ভবনের সামনে গিয়ে কিচ্ছু হবে না, পরিষ্কার বুঝে গেছি। আর কোনো এমএলএ এমপি বলুন, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বলুন, কেউ মুখ্যমন্ত্রীর সামনে বলবে না। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলে আমাদের কাজ আমাদের করতে হবে। বড় বড় তালা নিয়ে আসুন, বর্ধমান থেকে হোক আর কোচবিহার থেকে হোক, তালাটা বসান, তালাটা মারুন। কসবায় হয়েছে, চাকরিহারারা গেছে, ওদের পেটে খিদে আছে। আর চাকরিহারাদের কথাও সহানুভূতির সাথে বলেছি, এবং এটাও বলছি যে 2022 প্রাথমিক টেট দীর্ঘদিন আন্দোলন করেছে, এখন মিডিয়ার যুগে প্রত্যেকেই দেখছে, কিন্তু কোনো চাকরিজীবী কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ায়নি। আমরা বেশি একটু সহানুভূতি দেখেই ফেলছি। সবাই নিজের নিজের জায়গায় লড়াইটা করছে, সবাই নিজের নিজের জায়গাটা লড়াই করছে। একদম কৌশিক ভাই, সবাই নিজের নিজের জায়গাটা দেখছে। চাকরিহারারা নিজের চাকরি বাঁচানোর জন্য চেষ্টা করছে, আন্দোলন করছে। আরে আসুন না, কোনো পারমিশন দরকার নেই, চলুন। আমি তো বলছি সামনে যাব, গুলি মারলে আমার গায়ে গুলি লাগবে, এই পিঠে পিঠ ফুড়ে যাবে, ও নিয়ে কোনো চাপ নেই। মাথায় এমনি শান্তি নেই, মানসিক পরিস্থিতি ঠিক না। কারণ এই 2 বছর একভাবে তাকিয়ে আছি। কত আগে পর্ষদের ওয়েবসাইট ফলো করতাম বারে বারে, আর এখন আর পর্ষদের ওয়েবসাইট ফলো করি না। এখন অনেকের ওএমআর কোথায় আছে কেউ জানে না, অনেকের টেট সার্টিফিকেট কোথায় রাখা আছে অনেকে ভুলে গেছে। অবাক, 365 দিন, 12টা 24টা মাস, 24 মাস, আর এদিকে 2-3 মাস হয়ে গেল, প্রায় 30 মাসের কাছাকাছি রেজাল্ট পাবলিশ করে সেই নিয়োগ হচ্ছে না। একটা ছেলে যদি বয়স যার 35, 36, 37, 39, সে আর কতদিন চাকরি করবে? আর এই পেশা থেকেও তো বেরোতে পারছে না, কারণ কোয়ালিফাই করে 2 বছর পার করে দিয়েছে, আরে পরীক্ষা দেওয়ার জন্য 5 বছর, এই 7 বছর, এখন অন্য পেশায় গেলেও নেবে না। তাহলে এরা কোথায় যাবে? এদের চাকরি না পেলে কোথায় যাবে? চাকরি দিতে পারবে না সরকার। সব দিকে তো হচ্ছে, মেলা খেলা এটা সেটা সব দিকে হচ্ছে, ওটা নিয়ে আমরা বিরোধিতা করছি না। একটা বড় ইস্যু তৈরি হচ্ছে, সেখানে গিয়ে মলম লাগানো হচ্ছে। কিন্তু চাকরি প্রার্থীদের সাথে বসা হোক, যে দাবিটা সত্যিকারের ন্যায্য কিনা দেখা হোক। আর যদি ন্যায্য না হয়, রাস্তায় নামলে লাঠিচার্জ করে তুলে দিন, কোনো সমস্যা নেই। মারতে মারতে তুলে দিন আমাদেরকে, যদি ন্যায্য কথা না বলে থাকি, যদি সঠিক কথা না বলে থাকি, সঠিক দাবি না রাখতে পারি, মারতে মারতে তুলে দিন আমাদেরকে, কিচ্ছু বলবো না। আমরা যখন রেজাল্ট পাবলিশ করা হলো, সেই ফেব্রুয়ারি মাসে সাংবাদিক বৈঠক করে প্রাথমিক পর্ষদ সভাপতি জানালো ন্যূনতম 2বার ইউজ করেছিল কথাটা, ন্যূনতম বছরে 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। আর যখন আমরা বেকারের মেলা করলাম, চারিদিকে হুলুস তুলুস কাণ্ড পড়ে গেল, যে চাকরি প্রার্থীরা বেকারের মেলা করছে, চপ ভাজছে, কেউ ঝালমুড়ি, কেউ এটা সেটা বিক্রি করছে, চারিদিকে অবস্থা, বিরোধী পক্ষ সবাই বিভিন্ন তাদের পোস্টে শেয়ার করছে আজকের এই অবস্থা। তখন পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠক করে কি বলছেন, যে টেট পাস একটা সূচকপত্র। আমি স্যারকে বলি, স্যার টেট পাস সূচক, আর টেট পাস না হলে কিন্তু কেউ বসতে পারে না। সে মাধ্যমিকে যদি 100-র মধ্যে 100 পায়, উচ্চ মাধ্যমিকে 100-র মধ্যে 99 পায়, ডিএলএড 99% পায়, সে কিন্তু ইন্টারভিউ আসতে পারে না। টেট পাসটা মেন জায়গা, টেট পাসটাই মেন। টেট পাস হলে ইন্টারভিউ প্রসেসে ঢুকতে পারবে। টেট পাস করা মানে সে বাচ্চাদের সামনে শিক্ষকতা করার যোগ্য, বাচ্চাদের সামনে পড়ানোর যোগ্য, শিক্ষার্থীদের সামনে যাওয়ার যোগ্য। এটাই মেন টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা এনসিটির গাইডলাইন মেনে যেটা বলা আছে, যে একটা শিক্ষক শিক্ষার্থীর সামনে যেতে গেলে স্বয়ং প্রধানমন্ত্রীও গিয়ে পড়াতে পারবেন না, যদি না এই ডিএলএড প্রশিক্ষণ না থাকে।
সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন খেলা হচ্ছে আমাদের সাথে। বেশি কিছু বললে তোমাদের শিক্ষকের মতো আচরণ নয়, শিক্ষকের মতো আচরণ প্রথম থেকে করে যাচ্ছি। যখন প্রতিবাদ করব তখন আমরা শিক্ষক নয়, আমরা তখন বিরোধী পক্ষ। জেলায় জেলায় 10 লক্ষ শূন্যপদ ছিল, এখন 1 লক্ষ, মানে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী 1 লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষকের ক্ষেত্রে। প্রাইমারিটা তার বেশি, 60,000-এর মতো প্রাথমিকে আছে, 60-64,000। আমাদের জীবন জীবন নয়, আমাদের যৌবন যৌবন নয়, আমাদের জীবন মোটেও জীবন নয়। এটা আমাদের মা বাবা নয়, তারা অপেক্ষায় থাকে না, তারাও আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, তারাও সুস্থ নেই, মোটেও সুস্থ নেই। এই আমরা গ্রামে যারা ডিএলএড বা বিএড প্রশিক্ষণ নেই, অনেকেই ভাবে এটা প্রশিক্ষণ নেওয়া মানে হয়তো চাকরির কাছাকাছি যাওয়া। একবার মনে আছে প্রাক্তন মানে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি একবার কথা বলেছিলেন যে টেট কি মানে দুর্গাপুজো, এসএসসি কি দুর্গাপুজো, যে বছরে বছরে এসএসসি হবে। দেখলেন ভগবানের মার, এসএসসি কি দুর্গাপুজো যে প্রত্যেক বছর বছর হবে। আজকে দেখলেন অবস্থাটা। চোখের জল কিন্তু আছে, এই চোখের জল কিন্তু খুব খারাপ জিনিস। এই চোখের জল ফেলাটা কারোর জন্য, কারোর অবহেলার জন্য আমাদের চোখের জল পড়ছে। ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। আজ 2 বছরের অপেক্ষা, 5 বছর অপেক্ষা করে টেট হলো, আর 2 বছর উত্তীর্ণ হয়ে আমরা এই অপেক্ষায় আছি। বিষয়টা একটাবার ভাবার মতো কেউ মনে হলো না যে একটাবার কেউ ভাবুক। এই দেবী রানী দেখছে আমার লাইভ, দেবী রানীর বাবা অসুস্থ, একটা মেয়ে, অনেকদিন কথা হয় না। বাবা হচ্ছে পেশেন্ট, মানে এখন এমন অসুস্থ, মোটামুটি ক্যান্সারের কাছাকাছি চলে গেছে। একটা বেসরকারি স্কুলে পড়াতো, আমাকে বেশ কিছুদিন আগে কল করেছিল, সেই কাজটাও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কলকাতায় ছিল। বাবাকে কি করে ট্রিটমেন্ট করবে তা সেও জানে না। বাবা শুধু বারে বারে বলছে যে মা তোর হবে তো, চাকরি পাবি তো, কবে ইন্টারভিউ হবে, বিদেশের কাজ শুনেছিস। বাবার শুয়ে আছে বেডে, বাবার ওঠার ক্ষমতা নেই, সারাক্ষণ গ্যাস দিয়ে অক্সিজেন দিয়ে রেখেছে, বাড়িতে নিয়ে গেছে। সেখান থেকে আবার একটা বেসরকারি আরজি করে কিছুদিন ছিল, 10-12 দিন, সেখান থেকে আবার এখান থেকে ছেড়ে দিয়েছে আইসিইউ থেকে। এখন বাড়িতে গিয়ে রেখেছিল, অবস্থা খারাপ ছিল, সেখান থেকে আবার পাশে একটা বেসরকারি হসপিটালে ভর্তি করেছে। 2 বছর অপেক্ষা করে রয়েছে। এই 2 বছরে যদি বছরে 2 বার নিয়োগ, যদি 4 বার যদি নিয়োগের মধ্যে যেতে পারত, 4 বার যদি নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ পেত, অন্তত 1 বার হতো। আর একটা চাকরি থাকলে কি হয়, একটা মনের দিক থেকে কিন্তু একটা জোর চলে আসে অটোমেটিক্যালি। বাড়িতে অসুস্থ থাকলেও যে না আমার একটা জব আছে, এর থেকে কিছু কিছু করে আমি খরচ করতে পারবো। কিন্তু এই যে বেকারত্ব, মানে এর মতো যন্ত্রণা আর কিছু নেই। এটা কাউকে বলে বোঝাতে পারি না। আমরা চাকরি হারাদের নিয়ে, অনেকে আছে চাকরি হারাদের নিয়ে সব ব্যস্ত, কিন্তু চাকরি প্রার্থীদের করুণ অবস্থাটা আপনারা যদি দেখেন বা ভাবেন অবাক হয়ে যাবেন। অনেকেই আমার এতে অনেকে টেট পাস নয়, তবু পরিষ্কারভাবে জানাচ্ছি, এই সমস্যা, এই রোষ, এর একটাই কারণ, 2010-এর আগে যে সরকার ছিল, আমি বলছি না পুরোপুরি দুর্নীতিমুক্ত, সেই বাম আমলেও শালির ছেলে, শালির মেয়ে, মেয়ের বান্ধবী, এমনও চাকরি হয়েছে, এটা বলবো না। শালির বান্ধবী, অনেকে পরীক্ষা দিচ্ছে, শালির বান্ধবী চাকরি পেয়েছে। তো এরকম চলেছে, এটা বলবো না, দুর্নীতি চলেছে। কিন্তু বাম আমলে 3,000 হোক, 5,000 হোক, 10,000 হোক, ধারাবাহিক নিয়োগ কিন্তু করে গেছে। এসএসসির এই কমিশন গঠন হওয়ার পর, তার আগে ম্যানেজিং কমিটি থেকে স্বজন পোষণ হতো, এটা সত্যি। বারবার বলেছি, দেখুন আমার যদি কেউ রাজনীতি খুঁজতে আসেন, আমার কথার মধ্যে ভুল হবে। আমি কোনো অ্যাক্টিভলি কোনো রাজনীতি করি না। আমি বলি, প্রত্যেকের উদ্দেশ্যে যেটা ভুল ঠিক সেটা বলার চেষ্টা করি। তো বাম আমলেও ধারাবাহিক 10,000 হোক, 5,000 হোক কিন্তু নিয়োগ করে গেছে। এই সমস্যাগুলো তৈরি হয়নি, এত আইনি জটিলতা তৈরি হয়নি। 10,000, 5,000, 12,000 প্রত্যেকবার পরীক্ষা হয়েছে। যার ফলে কি আমরা যারা পরীক্ষায় যুক্ত, তারা আমরা এবারে না হলেও পরের বারের জন্য চেষ্টা করি। একটা টার্গেট থাকে যে পরের বারে পেতে হবে, পড়াশুনো করি। কিন্তু এই আমলে 2010-এর পর ভেবেছিলাম হয়তো নিয়োগটা ধারাবাহিক এরকমই থাকবে,
কিন্তু যারা আমরা এই ভাবনাটা ভেবেছিলাম যে নিয়োগ তার সারা বছর থাকবে, তারা সবচেয়ে আজকে ডেপ্রাইভ হয়ে আছি, আজকে বঞ্চিত হয়ে আছি, মানে আমাদের ভুলের কারণে। একবারে টেট 4-5 বছর পর একটা টেট হচ্ছে, সেই টেটে এত নিয়োগ দিচ্ছে আর তার মধ্যে এত দুর্নীতি হচ্ছে, তার টেট কিছুদিন পর আবার সেটা বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে এসএসসি হলো 2016 সালের অবস্থাটা দেখতে পাচ্ছেন। আর 2014 টেটটা একটু ভাবুন, চোখের জল আছে, অনেকে যোগ্য ক্যান্ডিডেট বসে রয়েছে। আমি বলবো না যে জেনুইন চাকরি পায়নি, 2017 প্রচুর জেনুইন, কিন্তু কাউকে সুপারিশ ছাড়াই কিন্তু বহু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু 2017 চাকরি পেয়েছে, এটা কিন্তু মানতে হবে। কিন্তু 14 টেটের ক্ষেত্রে কিন্তু কিছু সংখ্যক দুর্নীতি হয়েছে, সেটা সামনে আসবে, সবার জন্য নয়, যারা যোগ্য তারা থাকবে। হ্যাঁ দেবী, যারা যোগ্য তারা থাকবে। আমার যে কথাটা বলা, রাত 2টোর সময় SMS গেছে যে আপনি চাকরি জয়েন করুন ওই স্কুলে গিয়ে। এটা কোন দেশের নিয়ম বলুন তো? রাত 2টোর সময় মেসেজ গিয়েছে মোবাইলে যে আপনি পাস করে গেছেন। আর এমন এমন সময় সব হয়েছে, রেজাল্ট বলুন, বলুন, নিয়োগ বলুন, সব রাত্রে, দিনের বেলা কোনো কিছু হয়নি। চোখের জল নেই। 2014 টেট, 2017 টেট, আর দীর্ঘ 5 বছর পর 2022 টেট। যদি একটু সহানুভূতি থাকতো, এই টেটটাকে নিয়ে অন্তত ভাবতো। তখন নর্মালি যখন ভাবনা হচ্ছে না, আসুন। আর পরিষ্কারভাবে বলেছে, ভোটের আগে যদি আমাদের ওবিসি হোক যা হোক, আমাদের যদি নিয়োগ না দেওয়া হয়, আপনারা যদি সংঘবদ্ধ থাকেন, নতুন ধারায় আন্দোলন হবে পশ্চিমবঙ্গের বুকে। যেখানে মুখ্যমন্ত্রী যাবে সেখানে আমরা যাব। দেখি। আমরাও, আমাদের মধ্যেও অনেক মাইনরিটি আছে, প্রতিবন্ধী ক্যান্ডিডেট রয়েছে, মাইনরিটি ঘরের বোনেরা রয়েছে, যারা স্বনির্ভর হতে চায়। আমরা কিন্তু যেখানে যাবেন সেখানে কিন্তু আমরা যাব। SC ST ও তপশিলি যারা আছে, জেনারেল কাস্ট, যাদের বয়স হারিয়ে যাচ্ছে, 40-এর পর দিতে পারবেন আর। অনেকে তো কান্নাকাটি করতে করতে আমাদের এই মঞ্চ ছেড়ে দিল, দাদা 40 পার হয়ে গেছে, আর হবে না। চ্যাটার্জি, বসু যাদের টাইটেল, তারা কিন্তু অনেকেই ঐক্যমঞ্চ আছে, কিন্তু ওইভাবে জীবন্ত লাশের মতো আছে যে পাস করলাম, টেট সার্টিফিকেট হাতে এলো, কিন্তু দাদা ইন্টারভিউ যেতে পারবো না। 2 বছরের মধ্যে যদি ইন্টারভিউ হতো পেতাম, কিন্তু 2 বছর পেরিয়ে গেছে, আমাদের বয়সও নেই। এই অবস্থা তৈরি হয়েছে একটা। দিনের পর দিন এই সমস্যাটা জিয়ে রাখার দরুন মুখ্যমন্ত্রীর এই পরিণতি। আর এই পরিণতি দেখবেন, এই যদি নিয়োগ না হয় 2022-এর, সাধারণ চাকরি প্রার্থীরা যেভাবে রোষ আছে, মনে যেভাবে রাগ জন্মাচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারছি প্রত্যেকের মনে। আজকে প্রত্যেকের মনে এর পুরো মানে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আগে মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত, এখন বিরুদ্ধে কথা বলতে কেউ ভয় পায় না, ডাইরেক্ট বলছে। এই জায়গাটা তৈরি হবে কেন বলুন? এই জায়গাটা কেন তৈরি হবে? আজকে কিছুজন যদি চাকরি পায় তাদের তো ভালো হবে। এই 2014 টেট নিয়ে আমি একটু বলি সংক্ষেপে। এই 16,500 নিয়োগ নিয়ে আমি বলছি যে বিএডরা ঢুকেছিল, তো কিছু দুর্নীতিও তখন 2014 টেটে হলো। আমি তৎকালীন প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্যের সাথে কথা বলছিলাম, তা বলছে দেখুন, ওটা কারোর বাড়ি হাড়ি চড়ুক আর না চড়ুক, মানে যারা চাকরি পেয়েছে দুর্নীতি করে হলেও তো তারা তাদের বাড়ি হাড়ি চড়ছে। মানে কি বুঝতে পারছেন কথাটা? কারো না কারোর বাড়ি তো হাড়ি চড়ছে। এই বিএড ঢোকানোর ফলে যে অনেক ডিএলএডরা বাদ চলে গেছিল, তার কথা আমরা বলতে গেছিলাম, তখন এই কথাটাই উনি বলেছিলেন যে কারো না কারোর বাড়ি তো হাড়ি চড়ছে। কিন্তু যোগ্যদের বসিয়ে রেখে অযোগ্যদের বাড়িতে হাড়ি চড়ানোটা কি ঠিক হবে? ঠিক হয়? আজকে যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসছে, আমি জানি না কি হবে। সামনের দিন খুব খারাপ দিন আসছে। যে পরিস্থিতি আসছে, মানুষ যদি না বোঝে, মানুষ যদি নিজের জন্য পথে না নামে, পরিস্থিতি আরো ভয়ানক দেখা দেবে। এটা মাথায় রাখবেন। এই ওবিসি সমস্যাটা 2010-এর সময় যখন কেসটা হয়েছিল, সেই সময় থেকে সরকার যদি একটুখানি নিজের থেকে স্বতঃস্ফূর্ত ভাব দিয়ে এই কমিটি তৈরি করে দিতে, ভেরিফিকেশন টানগুলো, সার্ভে টার্ভেগুলো হতো, এই কৃত্রিম সমস্যাটা তৈরি হতো না। কথাগুলো বুঝবেন। কথাগুলো অনেকে হয়তো মনে করে শুধু বিরোধিতা করে যায় সরকারকে, কিন্তু বিরোধিতা নয়,
এটা একটুখানি ভাববেন, ভাবলে বুঝতে পারবেন এটা কি বলা। একদম এমনি আব্দুল ভাই, ভোটের আগে কিছু হবে বলে মনে হয়? ভোটের আগে তো অবশ্যই হবে, এখনো বলে যাচ্ছে ভোটের আগে অবশ্যই হবে। জানি না কি হবে। এই 2014 টেট নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, তখন নতুনদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কি হবে কিছু বলা এই মুহূর্তে বলা খুব কঠিন। বড় বড় লয়ার, অ্যাডভোকেট যারা আছে তারাও বলতে পারবে না কি হবে। এই যে চাকরিহারা, এই চাকরিহারা যারা এদের আগে কাজটা, এদের কাজটা কমপ্লিট করবে, এই চাকরিহারাদের কি মনে করছেন? চাকরিহারাদের কি এখন চাকরি, এদের নিয়ে সরকার ব্যস্ত। নতুন ফ্রেশাররা কি আর পরীক্ষায় বসতে পারবে? নতুন ফ্রেশাররা কিন্তু পরীক্ষায় এখন আপাতত এই পরীক্ষায় এদের না টেনে 26,000-এর মধ্যে কি হবে এটা কমপ্লেন না করে নতুন পরীক্ষা হবে না। ঠিক 2014 প্রাইমারির ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, তাহলে ওদের কমপ্লেন না করে তো নতুন প্রসেসে হাত দেবে না। তাই এই কয়েক মাসের মধ্যে আপনাদের একটা কথা আমি বলে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কথা। যদি এই কয়েক মাসের মধ্যে এই 2014 যে বিভিন্ন রকম 14 টেটের বিরুদ্ধে কেস রয়েছে, আজকেও অনেকে বিভিন্ন অ্যাডভোকেটের কাছে যাচ্ছে, খবর পাচ্ছি 2014 রিলেটেড, ডিটেলস বলছি না। তবে এর মধ্যে যদি যত সংখ্যক টেট পাস, যদি সরকার পোর্টাল খুলে যদি একটা টেট উত্তীর্ণ বৈধ ডিএলএ, বৈধ প্রশিক্ষণ এবং টেট উত্তীর্ণদের নিয়ে যদি একটা স্ক্রুটিনি করে যে কতজন টেট পাস আছে আমরা একটু দেখি, যেটা 16,500 আগের ক্ষেত্রে হয়েছিল, রত্না বাগচি ম্যাডাম করেছিলেন। এইরকম যদি প্রসেসে গিয়ে একটা নোটিফিকেশান দিয়ে দেয় সরকার যে যতজন আমরা একটা পরীক্ষা যে যে অবস্থায় আছে, ওবিসি বাতিল, তারা ওবিসি অবস্থায় থাকলো, কথার কথা বলছি, দেখা যাচ্ছে এতজন 39,000 বৈধ ডিএলএড আছে এবং টেট পাস, তাহলে 40,000 শূন্য পদ দেওয়া হোক, তাহলে সবাই চাকরি পেয়ে যাবে। তখন ওবিসিও সমস্যা হচ্ছে না, জেনারেল কাস্টটাই চাকরি করবে। আর যারা 82-তে 90 পেয়েছে, এটা তো অলরেডি দেয়াই রয়েছে, এটা নিয়ে কেস হওয়ারও কোনো জায়গা নেই, কারণ বেনিফিট পেয়ে গেছে। এটা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে, এটা কোনোভাবে কোনো সমস্যা দেখা দেবে না। কিন্তু এই জায়গাটাও আনতে গেলে কিন্তু প্রতিরোধ দরকার, এমনি এমনি হবে না। যেখানে ঘা হচ্ছে সেখানে একটু টুক করে গিয়ে মলম লাগিয়ে দেওয়া হচ্ছে। দিন খুব পরিস্থিতি খারাপ আসছে। আমরা বিভিন্ন কোচিং সেন্টারে পড়াশুনো করছেন, যাচ্ছেন আসছেন, বাড়িতে পড়াশুনো করছেন, কিন্তু কি হবে? বয়স না থাকলে কি হবে বলুন? এই সুভাষচন্দ্র বাগ এই লাইভ দেখছে, ও একটা ভালো পদক্ষেপ নিতে চলেছে ঐক্যমঞ্চের পক্ষ থেকে। তো সেই পদক্ষেপটা 23 জেলার মিটিংয়ের মাধ্যমে বলা হবে, এখন কিছু বলবো না। রাস্তায় পোস্টার মিলিটারি কিছু হবে না। নর্মালি এই সরকার নর্মালি শুনবে না। নর্মালি 2.5 বছর ধরে নর্মালি বলে আসছি, হাতে পায়ে ধরে বলে আসছি। সভাপতি এই 2জন মুখপাত্রের সাথে কথা বলেছি, পার্টির 2টো মুখপাত্রের সাথে কথা বলেছি, কিন্তু কোনো দিকে কোনো রেসপন্স নেই। একমাত্র মুখ্যমন্ত্রী যেখানে যাবেন, যদি প্রতিরোধ করতে পারি, অন্তত দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতে পারে, আমার মনে হয় কাজ হবে। তাছাড়া কোনো পথ নেই। অন্তত এখন তো নোটিফিকেশান দিতে কোনো বাধা নেই, কিন্তু 14 সমস্যা এসে গেলে কিন্তু আর কিছু করা থাকবে না। নতুনদের নিয়ে ভাববেই না। এটা ঠিক যে টেট পাস মানে চাকরি নয়। আপনি টেট মানে চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন, টেট উত্তীর্ণ মানে আপনি যোগ্যতা পেয়েছেন, আপনি বাচ্চাদের পড়াতে পারবেন। কিন্তু টেট পাস মানেই যে আমরা সরকারি টিচারের চাকরি দিতে হবে, এখানে কোথাও লেখা নেই। যদিও অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য এই এনসিটির গাইডলাইন নিয়ে টেটটা হয়। আমাদের টেটের যে নোটিফিকেশানে দেখবেন পর্ষদের যে ওয়েবসাইটে, যে নতুন প্রাইমারি টেট হচ্ছে ফর অ্যাসিস্ট্যান্ট টিচার, ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। এই কারণে এবার 23-এর টেটে আবার ওটা লেখা নেই। কত রকম চালাকি বুঝতে পারছি সব, কিন্তু কি করব? আমাদের ছোট মুখে না, মনে করো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে। আমরা কোনো নেতা মন্ত্রী কেউ নয়, বেকার ছেলে আমাদের কথার কোনো ভ্যালু নেই। একদম। দেবী দত্ত বলছে, বিদেশদা বাপি তোমাদের খুব আশীর্বাদ করছেন। এই যে দেবীর বাবা খুব অসুস্থ, ওর বাবা এমনকি এই ইন্টারভিউয়ের জন্য নিজে আবার ভিডিও করে আমাদের কাছে পাঠিয়েছেন, ফেসবুকে আমরা শেয়ার করেছি। এত স্ট্রং মানুষ। ওই হলদিয়া থেকে আসে, গাড়ি ভাড়া করে, প্রাইভেট গাড়িতে করে এসে কলকাতায় আন্দোলন করে গেছে। সেই মানুষটা আজকে ক্যান্সার আক্রান্ত হয়েছে। দেবী কি ভালো একটা বলছিল, আমি ভুলে গেছি। একদম শয্যা, সারাদিন অক্সিজেন দিয়ে রাখতে হয়।
আজকে কিছু না হোক এই বাবা অসুস্থ, কাজকর্ম করতে পারছেন না, সংসার চালানো থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক কিছু খরচ আছে, ওষুধপত্র কেনা, চিকিৎসার খরচ। অন্তত একটা কাজ পেলে, একটা সরকারি যদি প্রাইমারি শিক্ষক হতো, শিক্ষিকা হতো, তাহলে এই সমস্যা কিছুটা অন্তত ব্রেনে একটা সাপোর্ট থাকতো যে না, একটা কিছু আছে। সায়েন্সের স্টুডেন্ট কী করবে এখন বলুন? একটা বেসরকারি স্কুলে পড়াতো, সেটাও ছাড়িয়ে গেছে। এরকম 23 জেলার অনেকের মুখোমুখি হতে হয়। অনেকের বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর সময় দেবে না, 2 বছর পেরিয়ে গেছে। তো এই জিনিসগুলো বার পারা যাচ্ছে না। চোখের সামনে দেখতে পাচ্ছি কত মানুষের অসহায় হাহাকার দেখতে পাচ্ছি। এখন তো পুরোপুরি চাকরি হারাদের নিয়ে পড়েছে আর বর্তমান পরিস্থিতির উপরে কিছু বলার নেই। কর্মসংস্থান দরকার নেই, উন্নয়ন দরকার নেই, এইসব নিয়ে চলুক, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে মানুষের মনে। মানসিক শান্তি নেই, মানসিক শান্তি নেই। অনেকে হয়তো ভাবছেন যে ভালো আছি, মানসিক শান্তি নেই। জেলা গ্রুপে থেকে আজ থেকে মিটিং করব আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে। আর এই 2 জন 10 জন বা এই 200 জন 100 জন গিয়ে এই আন্দোলনে আর বিশ্বাস করতে পারছি না, এ হবে না। মুখ্যমন্ত্রী ওইভাবে দেখবে না। আপনারা যদি রাত জাগতে পারেন, খোলা আকাশের নিচে যদি ওই মানে একদম পুরো মানে কংক্রিটের রাস্তার উপরে রাত্রে শুয়ে থাকতে পারেন, রাতের অন্ধকারে ওইভাবে শুয়ে থাকতে পারেন, যদি বড় বড় তালা লাগিয়ে দিতে পারেন, তাহলে কিছু একটা ভাবনা হবে। না হলে এই 200-100 জন গিয়ে পুলিশের টানাটানিতে নিয়ে ওই প্রিজন ভ্যানে করে নিয়ে থানায় বসিয়ে রেখে ওই সব সমস্যা সারাদিন না খেয়ে, ও আর ভাল লাগছে না ওগুলো। ও করে ওসব কিছু হবে না, বোঝা হয়ে গেছে। ও আইন অমান্য ওইসব আন্দোলন করে আর কিছু হবে না। শুনুন, কিছু একটা করা বলতে গেলে আমি বলতে চাই, সামনে একটা পদক্ষেপ রেখেছি আমরা, একটা ভালো একটা কর্মসূচি রেখেছি, সেটা আমি এখন বলছি না। আর আপাতত টেলিগ্রাম মিটিং করব, দেখি এর মধ্যে একটা টেলিগ্রাম মিটিং দেওয়া হবে, এই মিটিংয়ের মাধ্যমে তুলে ধরুন। আর ওবিসি ভাইদের বিষয়টা বলছি, যারা রাজপথে নামছে না, আবারও পরিষ্কার করে বলছি, কার পোস্ট, কোন পোস্ট, ওবিসির বিরুদ্ধে কেউ কিন্তু ঐক্যমঞ্চ নেই, পরিষ্কারভাবে আবারও জানাচ্ছি। ওবিসির থাক, যারা বছরের প্রথম থেকে আন্দোলন করেছে, ফান্ডিং করেছে, সেই সব ওবিসির বিরুদ্ধে আমরা যাব না। 82-89 তাদের বিরুদ্ধেও যাব না। প্রথম থেকে রাজপথে থেকেছি, তার হয়ে আমি বলছি, ঐক্যমঞ্চটাই আমি বলছি, ঐক্যমঞ্চের কোনো অ্যাডমিন ওবিসি বিরোধী কোনো পোস্ট করেনি, ওবিসির সাথে বরাবরই আছে। যেটা সত্য কথা সেটা তুলে ধরা হয়েছে, যেটা সত্য কথা সেটা তুলে ধরা হয়েছে। ওবিসিদের বিরুদ্ধে কেউ নেই। ওবিসি ভাইদের বলবো, পথে আসুন। লড়াই কিন্তু ঐক্যমঞ্চ করেছে, আগামী দিনেও করবে, সেটা আপনারা মিলিয়ে নেবেন। এটা আপনারা মিলিয়ে নেবেন। কোনরূপ অন্য প্রসঙ্গ এতে পা দেবেন না। সারা রাত পথে কাটিয়েছি, খোলা আকাশের নিচে রাত কাটিয়েছি, বৃষ্টিতে ভিজে ভিজে আন্দোলন করেছে সারাটা পথ। স্বস্তি আছে জানে, বৃষ্টিতে ভিজেছে, সারাদিন ধরে বৃষ্টিতে ভিজে মিছিল করেছি। আমরা করেছি লড়াইটা, আমরা করে শুরু করেছি, লড়াইটা আমরাই শেষ করব। ইতিমধ্যে যদি কোনো একটা পদক্ষেপ করা যায়, কোনো একটা করা যায়, সেটা দেখছি। আর ওই 200-100 জন বা মিছিল নিয়ে এই মুহূর্তে একদম ভাবছি না। এটা করে মুখ্যমন্ত্রী, আর যাই হোক, মুখ্যমন্ত্রীর মন গলাতে পারবেন না, এটুকু বলছি। আমি পরিষ্কার আমার এই যে লড়াইয়ের জীবন থেকে আমি এটা উপলব্ধি করেছি। একদম কাজ করা ছাড়া আর কোনো পথ নেই, যা পরিস্থিতি এখন এই মুহূর্তে। দেখুন, একটা পথ সরকার যদি মনে করে, একটা পোর্টাল খুলে কতজন বিএড ডিএলএড আছে, বিএড কতজন টেট পাস আছে, সেই ভিত্তিতে যদি একটা স্ক্রুটিনি করে, তাহলে হয়তো এগোতে পারে। নাহলে চারিদিক থেকে জড়িয়ে যাবে, এরপরে আরও জড়িয়ে যাবে, এরপরে আরও জড়িয়ে যাবে। শুনুন, সবসময় যদি ভোট রাজনীতি হয়, সবসময় যদি এই ভর্তুকি রাজনীতি হয়, দেয়া নেয়া রাজনীতি হয়, আমি তোমার 2000 দিচ্ছি, 1200 দিচ্ছি, আর এক পার্টি বলছে আমরা আসলে 3000 দেবো, এই একই সেম সিস্টেম চলবে। এই গণতান্ত্রিক সিস্টেম সেম পথে চলবে।
এই 1,500 বলছো, আমরা তাহলে 3,000 দেবো, পারবেন? আমাদের নিয়ে আসুন। আদৌ এই বেকারত্ব বা স্কুলগুলোর অবস্থা দেখুন তো। এখন বাচ্চারা যারা 11-এ, আমার স্টুডেন্ট আছে যারা 11 থেকে 12-এ উঠছে, 12 বলে তো নেই, 4টে সেমিস্টার রয়েছে, ফার্স্ট সেকেন্ড হচ্ছে স্কুল কোশ্চেন করে, আর 2টো হচ্ছে বোর্ড কোশ্চেন করে। তো বোর্ডের এবার শর্ট আনসার রয়েছে, ও এমআর শিটে করবে। ওরা অলরেডি 12 উঠে গেছে, কিন্তু ওরা পড়াশুনো কিচ্ছু জানে না। ওরা সেই পড়াশুনো স্কুলেই যায় না, একটা 8, 7, 8 স্কুলেই যায় না। ওরা বিদ্যালয়মুখী নেই। আমাদের সময় কিন্তু ওই পড়াটা কিন্তু আমরা করতাম, স্কুলে যেতাম, স্কুল বন্ধ করে কোনো কথা হবে না। এখন যখন স্কুলে যেতে চায় না বাচ্চারা দিনের পর দিন। আমার এক ছাত্র আছে, একটা কথা বলি, ও হচ্ছে 4-এ পড়ে। তো ওই স্কুলে না গিয়ে এমন হয়েছে, রেজাল্টের পর আর স্কুলে যায়নি। ও গিয়ে 4-এ উঠে গেছে, কিন্তু ও 3 ক্লাসে গিয়ে বসেছে। কথাটা শুনুন কি সুন্দর, 3 ক্লাসে গিয়ে বসেছে। এবার গিয়ে দেখতে পাচ্ছে বন্ধু বান্ধব আলাদা। কি ব্যাপার? ও তাকাতাই করছে যে আমি তো 4-এ উঠে গেছি, তাহলে আমার বন্ধু বান্ধব এরকম কেন? তারা কোথায়? আমার বন্ধু বান্ধব কোথায়? মাস্টার এসে বলছে, এই তুই এখানে বসেছিস কেন? তুই তো 4-এ উঠে গেছিস। তো তাই? তা বললে, হ্যাঁ তুই 4-এ উঠে গেছিস। ও বলে সেই জন্য আমার বলে, স্যার আমার এই ঘর কই? তোর ঘরটা ওই সামনে, যা। তো তখন ও গিয়ে দেখছে তোর বন্ধু বান্ধব, পুরোনো বন্ধু বান্ধব। তো পড়াশোনাটা এই লেভেলে চলে গেছে এখন। 3 থেকে 4-এ উঠেছে, 4-এ ওঠার পর আর স্কুলে যায়নি। স্কুলে গিয়ে 3 ক্লাসে গিয়ে বসেছে, বাচ্চা তো বসে গিয়ে দেখতে পাচ্ছে বন্ধু বান্ধব আলাদা। স্যার দেখে বলছে, তুই এখানে গিয়ে তুই তো 4-এ উঠে গেছিস। তখন সে 4-এর ক্লাসে গিয়ে বসলো। আর যখন যাতায়াত করবেন দেখবেন এই প্রাথমিক স্কুলগুলোর দিকে একবার তাকাবেন, কিছু কিছু স্কুল ভূতের বাড়ি মতো হয়ে গেছে, ভূতের বাড়ি। প্রাইমারি স্কুল বর্তমান ভূতের বাড়ি মতো হয়ে গেছে। তাই স্টুডেন্ট খুঁজে পাবেন না, স্কুল চলছে। স্টুডেন্ট খুঁজে পাবেন না, স্কুল খোলা আছে। যদি ধারাবাহিক নিয়োগ হতো, একটা স্কুলে যদি 10-12 জন শিক্ষক থাকে, 10 জন শিক্ষক থাকে, পাশাপাশি স্কুলগুলো বাড়িতে গিয়ে যদি কেউ বলে যে আমরা এসছি স্টুডেন্টের দিন, আমরা এক্সট্রা বই ধরাচ্ছি, এক্সট্রা পড়াবো, আমরা অবশ্যই দিতে বাধ্য হবে। গাদা গাদা টাকা বেসরকারি স্কুলে কেউ ঢালতে যাবে না। কিন্তু সে ধারাবাহিক নিয়োগ নিয়ে 2টো টিচার, কোথাও 3 জন টিচার, কোথাও স্টুডেন্টই নেই, বন্ধ হয়ে গেছে স্কুল। তাহলে কি শিক্ষার্থী হচ্ছে না? বাচ্চা কি কম বাচ্চা আনুপাতিক হারে কম হয়ে যাচ্ছে? দেখুন বেসরকারি স্কুলে বড় বড় বাসায় নিয়ে বেরিয়ে যাচ্ছে তারা, একই পড়ানো, তাদের থেকে বরঞ্চ আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক এই উত্তীর্ণ হয়ে আমরা পড়াতে পারবো আরো বেশি। অনেকে তো টেট উত্তীর্ণ না হয়ে শিক্ষকতা করছে। উত্তীর্ণ দরকার, প্রশিক্ষণ দরকার, প্রশিক্ষণ না নিয়ে অনেকে বেসরকারি স্কুলে পড়াচ্ছে। মেন কথা, ধারাবাহিক নিয়োগের সমস্যার কারণে আজকে সরকারও চাপে পড়বে, সামনের দিনে আরও পড়বে। 2,000 5,000 হোক, প্রত্যেক বছর পর পর দেয়া ভালো। আর এখন যদি সরকারের যদি ভালো রকম পিঠ বাঁচাতে হয়, এখন একটা প্রাথমিকে বড় নিয়োগ করতে হবে, এখনও ফাঁকা আছে। আমাদের সাথে আলোচনায় বসা হোক, টেট উত্তীর্ণদের নিয়োগ করতে গেলে যে ওবিসির কোনো সমস্যা হবে কিনা সেটা আমাদের সাথে বসা হোক। আমরা বললে মোটামুটি 23 জেলা অবশ্যই ভাববে যে না, বিষয়গুলো ঠিক হচ্ছে। যা টেট পাস রয়ে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, তারা নর্মালি পরীক্ষায় নর্মালি জেনারেল কাস্টে দিক, যদি চাকরি কনফার্ম হয়। সেই ক্ষেত্রে কথা বলছি আমি। যদি 35,000 ডিএলএড থাকে, 40,000 ভ্যাকান্সি দিক, দিয়ে চাকরিতে ঢোকা। চাকরিতে ঢুকলে যে সরকারের আমলে যারা চাকরি পায়, তারা কিন্তু সরকারের অন্তত বিরোধিতা করে না, যে না এই সরকার আমার চাকরি দিয়েছে, স্বচ্ছভাবে চাকরিটা দিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষায় পড়ে পড়ে শেষ হয়ে যাচ্ছে না। কিছু বলার নেই এইটা পরিস্থিতি। আর এই যদি ভোট রাজনীতি যদি ধর্মকেন্দ্রিক হয় না, তাহলে আর উন্নয়ন কোথায় যাবে বলুন? আমি যেটা বলি সামনে বলি, এর জন্য আমার হয়তো অনেক সমস্যায় পড়তে হয়, নেতারা অনেক খারাপ ভাবে। কিন্তু আমার বাবার দেখলেও তো খারাপ লাগবে। অন্যের বাবা, এই দেবীর বাবা বলুন, এই সদানন্দদার বাবা বলুন, এই সব বাবাগুলো তো অপেক্ষায় তাদের অনেকের স্ট্রোক হচ্ছে, অনেকের বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, টেনশানে। সব বাবা মা চায় তার সন্তানকে অন্তত দেখে যেতে হাসি মুখটা। অনেকের বাবা তো মারাই গেছে, দেখতে পায়নি। আর এই টেট উত্তীর্ণ হওয়ার আগে যে প্রশিক্ষণ নেই, এতে একটা যথেষ্ট টাকা খরচ আমাদের হয়। অনেকে ভাবুন তো, বেসরকারি এই সরকারিভাবে যারা করেছে একটু কম খরচ, কিন্তু কতটা খাটনি ছিল। বেসরকারিতেও যথেষ্ট খাটাখাটনি করতে হয়েছিল।
কতগুলো খাতা করতে হয়েছিল বলে তো, ইন্টারনাল এক্সটার্নাল থেকে শুরু করে, এগুলো সব বৃথা। টেট একটা সূচক, হ্যাঁ, টেট একটা সূচক মাত্র, নিয়োগের একটা সূচক অনেকগুলো সূচকের মধ্যে। আর সে প্রথম কথা বললেন টেট পাস মানেই সবাই বসে থাকবে না, সবাই চাকরি পাবে। বছরে অন্তত ন্যূনতম 2বার নিয়োগ হবে। কোথায় গেল সেসব কথাগুলো? এইসব কথাগুলো চোখে চোখ রেখে কথা বলতে হলে আমাদেরকে পাশে থাকতে হবে, এবং আপনি আসেন সাথে আরো 2-4 জনকে নিয়ে আসতে হবে, যে এই কথাটা যখন বললেন এই কথাটার যুক্তিটা বলুন। এই দুটো ভিডিও দুরকম কেন? একটা প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি দুরকম কথা কি করে বলেন? ব্রাত্য স্যারের সাথে দেখা হলো শিক্ষামন্ত্রীর সাথে 1 বছর আগে, লোকসভা ভোটের আগে। স্যার বলল লোকসভা ভোটের পরেই তোমাদের নিয়ে ভাবা হবে। মুর্শিদাবাদে ধরা হলো, লোকসভা ভোট মিটে গেলে তোমাদের নিয়ে ভাবা হবে। এগুলো কি কথা এগুলো? তবে সামনে ভোট আসছে, আমরা জীবন দিতে রাজি, কিন্তু প্রতিরোধে কিন্তু নামবো। মুখ্যমন্ত্রী যেখানে যাবেন, শিক্ষামন্ত্রী যেখানে যাবেন, সেখানে কিন্তু আমরা যাব। আমাদের সবাইকে বের করতে হবে, পরিষ্কার কথা। যোগ্য ক্যান্ডিডেট, টেট পাস যোগ্য, এখানে মেরিটেড বা নন মেরিট বা ওসব কোনো ব্যাপার না। যোগ্য ক্যান্ডিডেট টেট পাস করেছে, পূর্ণ প্রশিক্ষিত আছে, এদেরকে ঢোকাতে হবে চাকরিতে। কারণ কেন বলছি সবাই চাকরি দিতে হবে, তার একটাই কারণ দীর্ঘ 5 বছর পর টেট হয়েছে। 5 বছরে 5 বার সুযোগ পেত, এবং টেট পাস করে আরও 2.5 বছর পার হয়ে গেছে। যেখানে বলেছিল ন্যূনতম 2বার নিয়োগ হবে বছরে, কোনো টেট পাস বসে থাকবে না। সেখানে আমরা সবাই এতদিন ধরুন বসে আছি, সবার চাকরির অনুযায়ী শূন্যপত্তা দিতে হবে, এইটুকু বলার। শুনুন, ওবিসি বাদ যায়নি। আপনারা অনেকে ভাবছেন যে ওবিসি ক্যান্ডিডেট যারা রিজার্ভেশনে পাস করেছেন তাদের কি হবে, বেনিফিট যারা পেয়েছেন তাদের কোনো সমস্যা হবে না। যাই হোক, সকলে ভালো থাকবেন। হ্যাঁ, কেউ আমাদের ব্যাপারে বলে না। এই চাকরিজীবী যারা চাকরি গেছে, এরা আজকে চিৎকার করছে, আজকে রাজপথে নামছে, কিন্তু সবাই না। 26,000 চাকরি বাতিল হয়েছে, 2600 রাজপথে নেই। ওদের 2600 রাজপথে নেই। কথা হচ্ছে এইখানে, বাঙালি আন্দোলন করতে জানে না, ওরা করছে, আমার হয়ে যাবে। আর চাকরিহারাদের প্রতি যে সহানুভূতি সবাই দেখাচ্ছে, খুব ভালো কথা। সবার কাছে অনুরোধ যে চাকরি প্রার্থীদের করুন দশাটা একটু ভাবুন। আমরাও কিন্তু যোগ্য ক্যান্ডিডেট, আমরাও কিন্তু সঠিকভাবে স্বচ্ছভাবে যদি ইন্টারভিউ হতো, আমরাও কিন্তু চাকরিজীবী হয়ে যেতাম। এটা ভাববেন। টেট উত্তীর্ণ টিচার এলিজিবিলিটি টেস্টটা করা কিন্তু, কোয়ালিফাই করাটা খুব সহজ নয়, আমরা ভালো করেই জানি। লক্ষ লক্ষ পরীক্ষা দিয়েছিল, তার থেকে 1.5 লক্ষ পাস বিএড বেরিয়ে গেছে। আর 52,000-এর মতো আছে, তাতে ইন সার্ভিস রয়েছে, তাতে 2017-র ইন সার্ভিস যারা চাকরি পেয়ে গেছে, আপার প্রাইমারি আছে, এবং প্রশিক্ষণের ক্ষেত্রে বৈধ অবৈধর ব্যাপার রয়েছে, তাতে কিছু বাদ যাবে। তো এই করে বেশি সংখ্যক কিন্তু নেই। সরকার চাইলে সবার নিয়োগ দিতে পারে, সরকার পারে না বললে হয়। শিক্ষামন্ত্রী বলুন, পর্ষদ সভাপতি বলুন, এই শূন্যপদ ক্রিয়েট একমাত্র মুখ্যমন্ত্রী করতে পারবেন। আর মুখ্যমন্ত্রী যদি এখন বলেন, কালকে নোটিফিকেশন বেরিয়ে যাবে। সেই জায়গাটায় আমরা যেতে পারছি না। আর বড় বড় এই ইস্যু তৈরি হচ্ছে, সেই ইস্যু নিয়ে ব্যস্ত থাকছে, নতুনদের নিয়ে ভাবছে না। কিন্তু নতুনদের মনেও কিন্তু একটা কঠিন রাগ দিনের পর দিন কিন্তু তুষের আগুনের মতো জ্বলছে। তুষের আগুন যেমন জ্বলে না, আস্তে 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 তাপ কিন্তু প্রখর। এই কোন টাইমে বিস্ফোরণ হয়ে যাবে কেউ জানে না। এই সরকার বলুন, পুলিশ বলুন, প্রশাসন বলুন, শিক্ষা দপ্তরের আধিকারিক বলুন, পর্ষদের আধিকারিক বলুন, সেক্রেটারি বলুন, লিগাল অফিসার বলুন, সবই আমাদের জন্য, সবই আমাদের ট্যাক্সের পয়সা দেয়া, সবই আমাদের এই সিস্টেমে যেটা বলে। আর আমাদের নিয়ে কোনো কথা নেই, শুধু ডিএলএড পরীক্ষা নিয়ে যাচ্ছে। শুনুন, এটা এইভাবে ফেসবুকে বলা মানে আমার বেশি বকা হয়ে যাচ্ছে। আমি বারবার বলছি, যদি তালা ঝোলাতে পারে না হবে। এর আগে তালা ঝোলানোর কথা আমরা বলিনি, এর আগে মানে মিছিল করে চিৎকার করেছি। জানেন আপনারা যারা অনেকে লাইভে আছেন, পুরুলিয়ার থেকে ছৌ নাচ নিয়ে এসছি, মুখ্যমন্ত্রীর ভীষণ প্রিয়। ছৌ নাচ যদি নাচ করে, পুরুলিয়ার ছেলেরা, কার্তিক, আকাশ, অমিত, ওরা, ওদের যারা ভুলে গেছে ওদের নাম, কার্তিক, তারপর হচ্ছে আপনার চিরঞ্জিত, ওরা ওই মিলে, সবাই মিলে
পুরুলিয়ার তো ফাঁকা জায়গা, সব সাইকেল বাইক চেপে চেপে ওই পাড়ায় 3-4 মাইল পর ফাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা পেরিয়ে গিয়ে সেই বাড়ি গিয়ে বলছে যে আমাদের বাড়ি টেট পাস আছে। তা বললো হ্যাঁ আমার মেয়ে আছে। তা বললো কলকাতায় যাবেন? তা বললো কলকাতায় আমরাই নিজেরা যাইনি, আমার মেয়ে কি করে যাবে, কলকাতা তো আমরা চিনি না, হারিয়ে গেলে তো আর আসতে পারবো না, ওদিকের মানুষ মাটির মানুষ, পুরুলিয়ার মানুষ, আমাদের মেয়ে তো আসতে পারবে না। তা বলছে আমরা গাড়ি ভাড়া করছি, আমরা গাড়ি ভাড়া করে একসাথে মুখ্যমন্ত্রী। তাই? তা বললে হ্যাঁ। এইরকম করে করে 3টে বাস নিয়ে আসছে, ভাবতে পারেন, পুরুলিয়ার থেকে 3টে বাসে এসে কলকাতার রাজপথে তারা নিজের টাকা খরচ করে তারা ছৌ নাচ নিয়ে এসে এই শিয়ালদা স্টেশনে তারা দেখিয়েছে ছৌ নাচ নাচ করছে। যদি মুখ্যমন্ত্রী এবার কিছু বলেন, মুখ্যমন্ত্রীর হাসি ফুললো না। ছৌ নাচের নাচ দিল, তারা লাভ দিয়ে দিয়ে তারা নাচ করছিল, ব্যান্ড পার্টি ছিল, তারা বাজিয়ে বাজিয়ে নাচ করছিল। মুখ্যমন্ত্রীর মন বলল না যে এরা কারা, এরা কারা। প্রত্যেকটা চ্যানেলে দেখানো হলো ছৌ নাচের বিষয়টা। পুরুলিয়ার থেকে 3টে বাস এসছে, ভাবতে পারছেন? তারা আর আন্দোলনে আসতে চায় না, যে দাদা আর হবে না, আমরা খুব কষ্ট করে গিয়েছিলাম, এবারে যখন হয়নি আর হবে না। তারা মাটির সাথে থাকে। পুরুলিয়া এখানে, ওখানে না গেলে হয়তো আমি এখান থেকে বসে আপনারা লাইভ দেখছেন, কিন্তু বাস্তব যে কোচবিহার থেকে যে ছেলেটা আসে, দিনাজপুর থেকে আদিত্য আসে, খুব কঠিন, একদিন আগে বেরোতে হয়, একদিন আগে বেরোতে হয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের রাজপথে যাওয়ার জন্য। 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, আপনারা একটু জাগুন, জাগুন। নেক্সট আন্দোলনে আপনারা ডিএলএড গ্রুপে আমাদের গ্রুপটা সরিয়ে দিন, আর জেলা মিটিং শুরু করব, আমরা প্রতিরোধে নামবো, তালা মারবো, তালা পড়বে। আর সকলের চাকরি, এই দাবি হচ্ছে সকলের চাকরি, 2-3টে তালা ফেলে দিই, দিয়ে বসে থাকুক সবাই, আধিকারিকরা আসুক, দেখুক কি ব্যাপার, আমাদের নিয়ে কি ভাবছেন বলুন। আরে আন্দোলন হবে এইরকম, ওই 200-500 কি নিয়ে গিয়ে হবে না, 200 গিয়ে পুলিশ এসে তুলে নিয়ে যাওয়া, টানাটানি করতে করতে উঁচু করে নিয়ে যাবে না, গলা ধাক্কা ধাক্কা থেকে দিতে গাড়িতে তুলবে, গলা ধাক্কা দিয়ে আগেরবার তো আন্দোলনে আমার গলা এরকম গলায় চেপে এটাকে একে তোল বলে, এই শেষবার না, শেষবারে পুলিশ ভালো ব্যবহার করেছিল, তার আগে যে একটা আন্দোলন হয়েছিল, আমাকে এটা এমন ভাই তুলেছে একজন সিভিক, মানে এত জোরে ধরেছে আমার ঘাড় ব্যথা ছিল কয়েকদিন, মানে ওর গায়ে শক্তিতে রাগে যে একে আগে তোল। এই হচ্ছে পান্ডা, আমাকে এইভাবে মানে গলা চেপে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে পিছনে ফিরতে দিইনি। আজকে লাথি মেরেছে, সবার খারাপ লাগছে, এটা খারাপ লাগারও কথা, কিন্তু গলা ধাক্কা দিয়ে গলা ধরে যখন গলা চেপে ধরে যখন উপুচুকুন নিয়ে চলে যায়, সেটাও কষ্টের। আর যারা শুধু এখনো ইন্টারভিউ পড়ছে বা এইসব কোচিং সেন্টার নিয়ে ব্যস্ত আছে, এগুলো ঠিক না, রাজপথে নামুন, এগুলো একদম মোটেও ঠিক না। আজকের এই ঈদের নাম করে যারা রাজপথে আসেনি, ভাই ঈদ তো প্রত্যেক বছর হবে, ঈদ তো প্রত্যেক বছর হবে, ঈদ আমিও তো যাই, তারপরেও তো আন্দোলনে গেছি, কোনো আনন্দ আছে বলুন তো? ধর্ম করে যদি আমরা এখন নিজেই সুখে নেই, বাবা মাকে সুখে রাখতে পারছি না, আগে বাবা মাকে দেখতে হবে, নিজের বাবা মাকে আগে দেখতে হবে, তাদের শ্রদ্ধা আগে করতে হবে। ধর্ম তো আছে, ঈদের নাম করে যারা রাজপথে আসেনি, এটা আমার মতে মনে হয় এগুলো ঠিক না। আর বরাবরই সত্যি কথা বলতে কি, মানব ধর্ম চেয়ে বড় ধর্ম হয় না। মানুষের প্রত্যেকটা ধর্মের একটাই কথা বলে গেছে, মানব কল্যাণ, মানুষকে ভালো রাখা, অন্যায় কাজ না করা। ঘুরে ফিরে একটাই কথা, অন্যায় কাজ না করা, অন্যায় চিন্তাভাবনা, অন্যায় জিনিস না করা, সঠিক পথে স্বচ্ছ পথে থাকা, এই একটাই কথা, মানব কল্যাণ। আজকে আপনাদের অনেকক্ষণ লাইভ হয়ে গেছে, আর বেশি বাড়াবো না, লাইভ শেষ করে দেব। প্রত্যেকের উদ্দেশ্যে কথা, ইতিমধ্যে একটা কর্মসূচি করার গিয়েছে, এটা বড় কর্মসূচি, আপনারা সবাই বলছেন অনশন বা এইসব জাতীয়, তো এই বিষয়টা নিয়ে আলোচনা পরে করব। অলরেডি পদক্ষেপ নেওয়া হয়ে গেছে, একটা ভালো কর্মসূচি সামনে আসছে, দেখতে পাবেন। আর ওই 100-200 জন নামলে কিছু হবে না। যদি পারেন বিকাশ ভবনে তালা লাগানো, যে সবাই আমরা যাব, তাহলে সকলকে যেতে হবে। কোনো কার বাড়িতে পড়ানো আছে, কার টিউশনে পড়ানো, কার কোচিং সেন্টারে, কার ঈদের ছুটি, কার শুক্রবার, জুম্মাবার, এসব করলে হবে না, এসব করলে হবে না। আজকে নিরামিষ খাওয়া, আজকে যাওয়া যাবে না, এইসব করলে আন্দোলন হয় না। এই করে যদি তালাটা ঝুলিয়ে আসতে পারি, বসে থাকতে পারি বিকাশ ভবনে, শিক্ষা দপ্তরে, কিসের শিক্ষা দপ্তর,
যে শিক্ষাদাতার কল্যাণে লাগে না মানুষের? এই বললে তখন সবাই বলে সরকার বিরোধী। বিরোধিতা কেউ এমনি এমনি করে না, দীর্ঘদিনের অপেক্ষায় 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 সঠিক কথা বললে এখন বিরোধী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে বর্তমান পরিস্থিতি, ওবিসির সমস্যা, এদের জন্য দায়ী কে? 26,000 এর জন্য দায়ী কে? কারা এর জন্য দায়ী? অযোগ্য কথাটা আসছে কেন বলুন তো? অযোগ্য কথাটা এখন আসছে কেন? এরপরে প্রাইমারিতে আসবে। দেখুন, এখন যদি নোটিফিকেশান আনতে পারি খুব ভালো, না হলে নতুন নোটিফিকেশান, নিউ ফ্রেশার নোটিফিকেশান আনা কিন্তু খুব চাপের হয়ে যাবে। এটুকু বলা। সকলে ভালো থাকে, কথাটা বলতে পারি না, কারণ কেউই ভালো নেই। আমরা কেউই ঠিক সময় খায় না, কেউ ঘুমায় না, অনেক রাত পর্যন্ত জেগে থাকে। দেখতে পাচ্ছি তো অনেক রাত পর্যন্ত জেগে থাকে। আর আমাদের মধ্যেই আমরা ফেসবুকে বিপ্লব করছি, কিন্তু রাজপথে নামি না। এই গত শেষ দিনে যে আন্দোলনটা করলাম 3 তারিখে, আমরা আসেননি কেন বলুন তো? কেন আসেননি? 100, 150, 200 এরকম কেন? আজকে বিকাশ ভবনের সামনে চলে গেছিলাম, বড় তালা চাবি নিয়ে লাগিয়ে বসে থাকতে হতো। মারবে মারুক, লাথি মারবে লাথি মারুক, আমরা উঠছি না। যদি ওই রকম খোলা আকাশে নিয়ে যদি রাত কাটাবেন, দেখবেন পরের দিন আমাদের নিয়ে ভাবা হবে। না হলে এই ফুসকাজ 150, 200 জন গিয়ে এটা হবে না, কোনোভাবে এটা সম্ভব না। এটুকু বলেন। কারোর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ভালো লাগে, অনেকক্ষণ লাইভ হয়েছে, অনেকেই লাইভ দেরিতে আসে। একদম টিচারদের জন্য আগে ট্রেনিং করতে হবে, তারপর চাকরিতে। শুনুন, ভোট রাজনীতি হয় যদি, তাহলে খুব সমস্যা। কোনো এই বলুন, যে দলই বলুন, আমাদের নিয়ে কারা বলছে বলুন তো? আমাদের নিয়ে কারা বলছে? আমাদের নিয়ে আমাদের পাশে কারা আছে? গত 2 বছর কে ছিল আমাদের পাশে? আমাদের পাশে কারা ছিল? কোন বিরোধী নেতারা ছিল যে আমাদের পাশে আন্দোলন করে গেছি? ওই করুণাময়ীর সামনে ধর্ণা মঞ্চ করেছিলাম, 2-3 রাত কাটিয়েছিলাম। কেঁচো কানের মধ্যে ঢুকছে, উপর থেকে ব্যাং লাফ দিচ্ছে, মুখে এসে পড়ছে। খোলা আকাশে নিচে শীতের রাত কাটিয়েছে, মাথায় কুয়াশা ভর্তি, এরকম হাত দিয়ে দেখছে মাথায় কুয়াশা ভর্তি। কারা এসে দাঁড়িয়েছিল? নো পলিটিক্স, আমি যেটা বললো পুরো সামনে। সে যেই সংগঠন হোক না কেন, আমরা কোনো শিক্ষকের কোনো সংগঠন হয় না, শিক্ষকের কোনো রাজনৈতিক কোনো পরিচয় হয় না। শিক্ষক শিক্ষক, আর শিক্ষকের কোনো ধর্ম হয় না। ধর্ম হচ্ছে মানব ধর্ম। শিক্ষার্থীকে যোগ্য করে তোলা আমাদের ধর্ম। একজন শিক্ষক হিসেবে যখন স্কুলে ঢুকবো আমরা কেন রাজপথে আসেন না, কেন বারে বারে বলতে হয় আমি জানি না, কিন্তু এক শ্রেণীর মানুষকে বলতে হয় না, তারা কিন্তু রাজপথে নর্মালি নেমে আসে। হ্যাঁ, মিজানুর ভাই বলছে, মিজানুর ভাই বাড়ি হচ্ছে বসিরহাটের দেগঙ্গা, হাড়োয়া রোডের দিকে বাড়ি। আমি রাত্রে জানালাম যে চাকরিহারাদের মিটিং হবে, তো রাত্রে ফোন করেছে হঠাৎ করে, কেউ হচ্ছে না জেনে, যে আমরা একটু যাই মুখ্যমন্ত্রীর কাছে দেখা পাই কিনা দেখি। তো সে রাতারাতি আমাকে বলে দিল যে হ্যাঁ আমি যাব। সে টিউশনই মিস করে দিল যাবে বলে। মিজানুর ভাই, যে মিজানুর ইসলাম যে কমেন্ট করছে, সে টিউশনে মিস করে দিয়ে আমার টিকিট কেটে, রেলের টিকিট কেটে উঠে গেল। মাঝেরহাট লোকাল ধরলাম। কোনোভাবে মুখ্যমন্ত্রী কোন পথে ঢুকেছে বা কোন পথে বেরিয়েছে আমরা কিছু বুঝতে পারিনি। আমরা অন্তত ডেপুটেশনটা দিতাম, যদি সুযোগ পেতাম 2 মিনিট কথা বলতাম। তা মিজানুর ভাইটাই আবার আমরা চলে আসলাম সন্ধ্যাবেলা। এত ভিড়, ট্রেনে এত ভিড়, সে কি বলো, গরমে মরে যাওয়ার লক্ষণ। বাড়ি চলে এলাম খালি মুখে। এরকম অনেক জায়গায় গিয়েছি। ওই বইমেলায় গেছিল আগের দিন, বইমেলার উদ্বোধনে সুভাষ গেছিল, অতিথি গেছিল। মুখ্যমন্ত্রীর দেখা পায়নি, পুলিশের জন্য কথা বলতে পারেন। 2014 টেট, তাহলে ট্রেনিং ছাড়া টেট এক্সামে বসতে দিল কেন বলতে পারেন? 2014 টেটের ক্ষেত্রে আলাদা একটা নর্মালাইজেশন বা আলাদা একটা মানে এনসিটি থেকে আলাদা একটা পারমিশন নিয়ে এসেছিল। ওই টেটের ক্ষেত্রে পরে ট্রেনিং যোগ্য। 2014 টেটের ক্ষেত্রে পরে ট্রেনিং করা যোগ্য, মানে ওটা বৈধ আছে।
ওরা ওই টেটের ট্রেনিং যাতে একটু হালকা দেওয়া হয়, এনসিটি থেকে ওরা পাস করে নিয়ে এসেছিল। কিন্তু 2017 ট্রেনিং 2017 বলুন 2022 বলুন, পরে ট্রেনিং করাটা যোগ্য হবে বলে আমার মনে হয় না। পার্সুইং থাকতে হবে, তাহলে হবে। একদম মিজানুর ভাই, আমরা সর্বহারা। যারা 2022-এর টেট উত্তীর্ণ পরে ডিএলএড করছে, এটা সামনের দিনে দেখতে পাবেন। এখন কাউকে এখন করবো না, মানে কাউকে আশা জাগানো বা এইসব কিছু না। যারা বৈধ তারা বসতে পারবে, এটুকু বলছি। হ্যাঁ, চন্দ্রিমা কুণ্ডু ম্যাডাম, আপনাকে তো বললাম যে 2014-র ক্ষেত্রে আলাদা একটা নর্মালাইজেশন ছিল, যেখানে পরে ট্রেনিং করাটা যোগ্য ছিল। এখনও যারা ট্রেনিং করছে 2014 টেট হলে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না, কারণ তৎকালীন প্রাক্তন প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য থেকে এটা পাশ করে নিয়ে এসেছিল এনসিটি থেকে। হ্যাঁ, অতনু পণ্ডিত ভাই, নেক্সট কি প্রোগ্রাম পরিকল্পনা করছে? একটা ভালো প্রোগ্রাম তোমরা দেখবে। এখন আমি বলছি না, আমাকে পার্সোনালি মেসেজ করো। যেহেতু একটা প্রসেসে চলছে, ওই 100-200 জন নয়, এমন একটা প্রোগ্রাম করতে চলেছি যেটা পশ্চিমবঙ্গের বুকে প্রভাব পড়বে। এখন কিছু বলতে হবে, এই সোশ্যাল মিডিয়াতে কিছু বলছি না, কারণ একটা সমস্যা আছে, আইনি প্রসেস আছে। হ্যাঁ, 3929-এর ব্যাপারটা, ওটার যে ভ্যাকান্সি থাকবে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। এমডি কবিরুল ইসলাম আর ক্যাপ্টেন বিদেশদা। ক্যাপ্টেন দেখুন, সবাই ক্যাপ্টেন, সবাই নৌকা যখন একটা নৌকা চলে, অনেকে দাঁড় হাল 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 বাই বলে, যেটা বলে, আর একজন থাকে অনেকে দাঁড় টানের, একজন মাঝি থাকে। সবাই কিন্তু কষ্ট করি আমরা। এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চ একটা আবেগ। বরাবরই বলছি, ওবিসি কবিরুল ভাই ওবিসি আছে, প্রত্যেক ওবিসির প্রতি সহানুভূতি আছে। দেখবেন শেষ পর্যন্ত কি হয়। এই টাইমটা একটু লড়ে দিন। একটা কর্মসূচি সামনে আসছে, এই কর্মসূচিতে আমরা বসে কিছু আলোচনা করার সুযোগ পাবো। 23 জেলার প্রত্যেকে বসে আলোচনা করার একটা জায়গা পাবো। এই বসে আলোচনা করার পর সংগঠনটা আরেকটু মজবুত করে প্রতিরোধে নামবো। আমি আবারও বলছি পরিষ্কারভাবে, যদি ভগবান বলুন, আল্লাহ বলুন, যদি সহায় থাকে, আমরা সামনের দিনে একটা ভালো কর্মসূচিতে যাচ্ছি, যে কর্মসূচিতে আমরা আলোচনা করতে পারবো বসে, কোনো সমস্যা থাকবে না। সেই আলোচনার পরপরই কিন্তু একটা বড় একটা রাজপথে নামার পরিকল্পনা করব 23 জেলা থেকে। ওটাই আমাদের শেষ আন্দোলন হবে। ওই আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে সবাই দেখবে। ওই আন্দোলন তালাচাবির আন্দোলন, তালাচাবি আটকে দেওয়ার আন্দোলন। একটু ওয়েট করুন, 200-100 জন পথে নেমে কিচ্ছু হবে না, শুধু কষ্ট। একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, প্রসেসে আছে, প্রত্যেকে আসার চেষ্টা করবেন এবং 23 জেলায় মিটিং করে এটা জানানো হবে। এটুকু বলার। চন্দ্রিমা কুণ্ডু, আপনি জেলা গ্রুপে দেখবেন, জেলা গ্রুপে কারো কাছে নাম্বার চাইবেন, নাম্বার আছে, আপনি মেসেজ করবেন, রিপ্লাই দেবো। শাহিন আব্বাস ভাই এসছে, চাকরি হারাদের ভিড়ে প্রাথমিকের হুঁশিয়ার আজ হারিয়ে যাওয়ার পথে। একদম, চাকরি হারাদের ভিড়ে প্রাথমিক শিক্ষকরা আজকে হারিয়ে যাওয়ার পথে। হারিয়ে যাব না, প্রসেসটা করতে সময় লাগছে, একসাথে দেখা হচ্ছে, একসাথে খুব দ্রুত দেখা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ লাইভ হয়ে গেছে, কথা বললে শেষ হয় না, কারণ দেরি হওয়ার কারণটা হয়তো বন্ধু এখনো আসছে, পরে আরেকটা নতুন বন্ধু যুক্ত হচ্ছে, সেও কমেন্ট করছে, তো এই করে করে সময়টা চলে যায়। সবাই তো আসে না মোজাম্মেল হক ভাই, দাদা ফোন করা হোক সবাইকে, সবাই আসে না। একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, সেখানে আপনারা আসতে পারবেন। সেই আলোচনার ভিত্তিতে পরবর্তীকালে একটা বড় কর্মসূচির ডাক দেব, যে কর্মসূচিটা আমাদের শেষ কর্মসূচি হবে। এখন সরকার চাইলে, আমি বারবার বলছি, ওবিসি সমস্যাটা সমস্যা না। সরকার চাইলে যে যত সংখ্যক টেট পাস রয়েছে তাদের স্ক্রুটিনি করে একটা ফর্ম ফিল আপ করে তার ভিত্তিতে 5000 ভ্যাকান্সি বেশি দেওয়া হোক, দিয়ে নিয়োগ করানো হোক, কেউ বাদ যাবে না। আমি যদি জেনারেল কাস্টে চাকরি পাই, তো আমি চাইবো যে হ্যাঁ চাকরি হোক, আমার ওবিসি ব্যাপার না, আমার জেনারেল কাস্টে হলে হোক, পরে ওবিসি কেস কী হলো না হলো পরের ব্যাপার। আজকে মনে করুন 35,000 ডিএলএড আছে, সরকার 40,000 ভ্যাকান্সি দিক, 5,000 পড়ে থাকুক। এই জায়গাটা সরকার চাইলে করতে পারে।
সেই চাওয়াটা যে কি করে নিয়ে আসবো সেটা আমার মধ্যে আর আসছে না, একমাত্র প্রতিরোধ ছাড়া পথ নেই। সকলে ভালো থাকবে।